নমস্কার, 5:05 নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। 60 লক্ষ বিচারাধীন, সেই 60 লক্ষ বিচারাধীনের তাদের নিষ্পত্তি করতে হবে 45 দিনের মধ্যে। বিচারপতি জয়মাল্য বাগচির মন্তব্য যে 60 লক্ষ বিচারাধীনের বিচার বা তাদের তথ্য নথি সব দেখে নিয়ে তাদেরকে তাদের হয় তারা ভোট দেওয়ার যোগ্য বা তাদের নাম তালিকা থেকে ডিলিট হবে, এটা ঠিক করার জন্য 45 দিন কম সময়, যথেষ্ট কঠিন কাজ। সময় কাজ যদিও শেষ করবেন তারা, বিচারপতি বাগচি আশাবাদী, কিন্তু কাজটা খুব একটা সহজ নয়, কঠিন কাজ। এই মন্তব্য কেন করছেন বিচারপতি? আজ সুপ্রিম কোর্টে যখন বাংলার এসআইআর মামলা হলো, তখন এসআইআর মামলায় ঠিক কি কি প্রসঙ্গ উঠে এলো, সওয়াল জবাব শুনানিতে ঠিক কি কি হলো জানবো। আমার সঙ্গে নয়াদিল্লি থেকে মৈত্রেয়ী রয়েছেন। মৈত্রেয়ী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা যে এটা মেনে নিচ্ছেন বিচারপতি যে 45 দিন সময়টা সত্যি কম সময়। 60 লক্ষ বিচারাধীনের তথ্য নথি সব কিছু দেখে কে ভোট দেওয়ার যোগ্য আর কে নন সেই লিস্ট তৈরি করা, আর কি কি বিষয় উঠে এলো? একেবারেই দেখো অতনু, এই মুহূর্তে বাংলার এসআইআর এমন একটি জায়গায়, বাংলার এসআইআর মামলা এবং এসআইআর নিয়ে নির্বাচনের পরবর্তী বেশ কিছু প্রশ্ন এমন একটা জায়গায় রয়েছে যেখানে বেশ কিছু জরুরি প্রশ্নের জবাব পাওয়া দরকার, এবং তাও একেবারে টাইম বাউন্ড ম্যানারে। তার কারণ কি? তার কারণ নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে এবং যে আরপি অ্যাক্ট রয়েছে, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট, সেই অ্যাক্ট অনুযায়ী বলা রয়েছে যে নমিনেশনের শেষ দিন ভোটার তালিকা ফ্রিজ হতে হবে। অর্থাৎ বাংলায় যে 2 দফায় নির্বাচন রয়েছে সেই নিয়ম মানলে 6 তারিখে এবং 9 তারিখে 2টি পর্যায়ে যে ভোট রয়েছে সেই বিধানসভা কেন্দ্রগুলির ভোটার তালিকা ফ্রিজ করতে হবে। এবার অ্যাডজুডিকেশন লিস্ট বেরিয়েছে এবং রাজ্যের তরফ থেকে যে আবেদন জানানো হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে যে আনুমানিক 27 থেকে 28 লক্ষ নাম ক্লিয়ার হয়েছে। এর মধ্যে কত নাম বাদ গিয়েছে তারা জানেন না, কিন্তু মোট সংখ্যাটা 60 লক্ষ এবং হাতে সময় কম। ফলে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই কাজ সম্পূর্ণ হবে কিনা সেই প্রশ্ন তারা তোলেন, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ভোটার রোল বা ভোটার তালিকাকে ফ্রিজ করে দেওয়ার সময়সীমা যাতে বাড়ানো হয় সেই আবেদন করা হয়। তার সঙ্গে সঙ্গে কি আবেদন করা হয়েছিল? আবেদন করা হয়েছিল যে এরকম অন্ততপক্ষে 14 জন প্রার্থী রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের, যারা প্রার্থী হিসেবে যাদের নাম ঘোষণা করা হয়েছে কিন্তু তারা এখনও অ্যাডজুডিকেশন লিস্টে রয়েছেন, তাদের নাম যাতে তাড়াতাড়ি ক্লিয়ার করা হয়। এর পাশাপাশি উল্লেখ করা হয়েছিল যে এই যে গোটা প্রক্রিয়া চলছে সেখানে দাঁড়িয়ে ট্রাইব্যুনাল গঠন হয়েছে, কিন্তু ট্রাইব্যুনাল এখনো প্রপারলি ফাংশনিং হয়নি, সেই ট্রাইব্যুনালকে ফাংশনিং করা হোক এবং এটা সুনিশ্চিত করা হোক যাতে যারা বৈধ ভোটার তারা প্রত্যেকেই যেন এই অ্যাডজুডিকেশন লিস্ট থেকে তাদের নাম ক্লিয়ার হয় এবং তারপরেই যেন ভোটার তালিকা ফ্রিজ হয়। এই সমস্ত সওয়ালের পরিপ্রেক্ষিতেই বিচারপতিরা তারা উল্লেখ করেন যে এই যে মাত্র 45 দিনের মধ্যে 60 লক্ষ নামের অ্যাডজুডিকেশন তালিকা ক্লিয়ার করা একটা বড় সড়ো কাজ, এবং সেই কাজটাই জুডিশিয়াল অফিসাররা করছেন এবং বিচারপতিরা বিশ্বাস রাখেন যে জুডিশিয়াল অফিসাররা সেই কাজটা শেষ করতে পারবেন সময়ের মধ্যেই। কিন্তু সেখানে দাঁড়িয়ে বিচারপতিদের তরফ থেকে কিছু নির্দেশ দেওয়া হয়েছে। তারা বলছেন যে যে পর্যায়ে অর্থাৎ প্রথম নির্বাচন রয়েছে, প্রথম ফেজের নির্বাচন যে সমস্ত বিধানসভা কেন্দ্রে রয়েছে সেই সমস্ত বিধানসভা কেন্দ্রের আওতায় যে সমস্ত ভোটাররা অ্যাডজুডিকেশন লিস্টে রয়েছেন তাদের নাম আগে প্রায়োরিটি বেসিসে ক্লিয়ার করা হোক। তারপরে দ্বিতীয় ফেজের নির্বাচনের সময় যে সমস্ত ভোটাররা অ্যাডজুডিকেশন লিস্টে থাকবেন তাদের নাম ক্লিয়ার করা হোক। যে সমস্ত প্রার্থীরা তাদের নাম অ্যাডজুডিকেশন লিস্টে রয়েছে তাদের হয়ে তাদের রাজনৈতিক দলের প্রতিনিধিরা যান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে, তারা বৈঠক করুন এবং এই আবেদন জানাক যেন এই যে 14 জন প্রার্থী রয়েছেন তাদের অ্যাডজুডিকেশন লিস্ট থেকে তাদের নামটা খুব তাড়াতাড়ি যাতে ক্লিয়ার করে দেওয়া হয়। এর পাশাপাশি বলা হয়েছে যে ট্রাইব্যুনাল সেটাও যাতে দ্রুত ফাংশন করতে শুরু করে। জেলায় জেলায় যাওয়ার বদলে ট্রাইব্যুনাল যদি একটা জায়গাতেই কাজ করতে পারে সেই ব্যবস্থা করা যায় কিনা সেটা নিয়েও কমিশনকে বলা হয়েছে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করতে। এদিনের যখন সওয়াল জবাব চলছিল সেই সময় প্রধান বিচারপতি সূর্যকান্ত উল্লেখ করেন যে তিনি একটি সংবাদ মাধ্যমের আর্টিকেলে তিনি এটা পড়ছিলেন যে সমস্ত অন্যান্য রাজ্য যেখানে এসআইআর হয়েছে সেখানে কার্যত নির্বিঘ্নেই এসআইআর
সম্পন্ন হয়েছে, কিন্তু বাংলাতেই এসআইআর নিয়ে যাবতীয় সমস্যা, যদিও অন্য রাজ্যের ক্ষেত্রে নাম বাদ যাওয়ার শতাংশটা অনেক বেশি। তবে সেখানে দাঁড়িয়ে রাজ্যের তরফ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি উল্লেখ করেন যে দুটো বিষয় তিনি উল্লেখ করেন। এক, যে সময়ের বিষয় নিয়ে যে রাজ্যের তরফ থেকে এই কারণেই সময়টা যে খুব কম সেটা উল্লেখ করে তাদের পিটিশনে প্রথমেই জানানো হয়েছিল, এবং তিনি এটাও বলেন যে অন্যান্য রাজ্যে যেরকম ভাবে এসআইআর করা হয়েছে বাংলায় তার থেকে আলাদাভাবে এসআইআর করা হয়েছে। বাংলায় মধ্যরাতে সিএসকে বদলি করে দেওয়া হয়েছে, বাংলায় অ্যাডজুডিকেশন লিস্ট তৈরি হয়েছে। এই বক্তব্য আজকে সওয়াল জবাবে উঠে আসে। তবে অতনু, একেবারে বিচারপতিরা তারা এটা স্পষ্ট করে দিয়েছেন যে তারা বিশ্বাস রাখছেন যে এই অ্যাডজুডিকেশন লিস্ট ক্লিয়ার করা সম্ভব হবে। আগামী 1 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি, ততদিন পর্যন্ত এই অ্যাডজুডিকেশন লিস্ট কতটা ক্লিয়ার হয়েছে সেটা তারা বুঝতে পারবেন, এবং তারপরে দাঁড়িয়েই তারা পরবর্তী সিদ্ধান্ত এই বাংলার এসআইআর সংক্রান্ত বিষয় নেবেন। অতনু, ধন্যবাদ। আদালত বলেছে যে প্রত্যেকের নমিনেশন ফাইল করার অধিকার আছে, সেটাকে নিশ্চিত করতে হবে, এবং চূড়ান্ত ভোটার তালিকা নমিনেশন ফাইলিংয়ের আগের দিনেই শেষ করতে হবে। সেটা আমাদের দাবি। আদালত সেই দাবি মান্যতা দিয়েছেন, গুরুত্ব বুঝেছেন এবং বলেছেন আমরা সেইভাবে দ্রুত যাতে সম্পন্ন করা যায় সেই চেষ্টা করছি। নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন তোমরা অবিলম্বে কলকাতা হাইকোর্টের সঙ্গে যোগাযোগ করো, তাদের সমস্ত রকম সাহায্য দাও। মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া যাবে না, এটা প্রকাশ্যে আদালতে মাননীয় বিচারপতিরা বলেছেন। बीजेपी जिंदाबाद, बीजेपी जीवतम, नरेंद्र मोदी जिंदाबाद, भारत माता की, भारत माता की, वंदे 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 বিজেপিতে যোগ দিলেন বংশীবদন বর্মন, উত্তরবঙ্গের রাজনৈতিক নেতা এবং উত্তরবঙ্গের নেতা, এবং গিরিজা শঙ্কর রায়, তিনিও রাজবংশী সম্প্রদায়ের নেতা। অর্ঘ রায় প্রধান, যিনি দধিরাম রায়ের সঙ্গে কাজ করবেন। শুভেন্দু অধিকারী রয়েছেন, এখানে রয়েছেন মাননীয় বংশীবদন বর্মন মহোদয়, রাজ্য সভাপতি রয়েছেন সুমন ভট্টাচার্য। তিনি এখনো আমাদের রাজবংশী ভাষা একাডেমি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান আছেন। নির্বাচন বিধি চলছে, সরকারি পোস্ট। তিনি সমর্থন ঘোষণা করছেন ভারতীয় জনতা পার্টিকে। তার সপক্ষে তিনি একটি দুটি কথা বলবেন, প্রশ্ন যা নেওয়ার শ্রমিকদা নেবেন। নমস্কার। আমার রাজবংশী ভাষাতে নমস্কারটা দণ্ডবোধ করে, যেহেতু আমি রাজবংশী মানছি, রাজবংশীতে কই, প্রয়োজন বাংলাও কই। বেশি কিছু খবর নয় বা বেশি কিছু বলবো না। আমার মূল উদ্দেশ্যটা হলো আমাদের রাজবংশী কমিউনিটির সেপারেট ল্যাঙ্গুয়েজ আছে বা ভাষা আছে, কৃষ্টি সংস্কৃতি আছে, যেগুলো এতদিন সম্পূর্ণভাবে বিকাশ করার সুযোগ আসেনি। আমার একটাই কথা, কেন্দ্রের নেতৃত্বের সঙ্গে যারা ভারতবর্ষকে দেখাশোনা করেন বা বিভিন্ন জনগোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতি ভাষার রক্ষণাবেক্ষণের সচেষ্টতা করতেছেন, সেই দিল্লির নেতৃত্বের সঙ্গে আমার কথা হয়েছে। আমাদের যে মূল ভাষা রাজবংশী ভাষা, এই ভাষাটাকে এর শিডিউলে ইনক্লুড করবেন বা অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করবেন বলে কথা দিয়েছেন, এবং আমাদের সাংবিধানিক কিছু ফেভারিট রাইট বা অধিকার আছে সেগুলো দেখবেন বলে কথা বলছেন। যেমন আমাদের অ্যাজ পার মার্চার এগ্রিমেন্ট একটা নারায়ণী ব্যাটালিয়ন বলে কথা আছে, সেগুলো দেখবেন। আমরা এই বড় সবচেয়ে পাওনা হচ্ছে আমাদের রাজবংশী ল্যাঙ্গুয়েজকে অষ্টম তটে অন্তর্ভুক্ত করবে, এটাই বড় পাওনা। আর এনাদের নীতি আদর্শ দেশ রক্ষার ক্ষেত্রে খুব প্রয়োজনীয় বলে বা খুব গ্রহণযোগ্যতা আছে বলে আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি আজকে। ওভার। অর্ঘ যদি 1 মিনিট বলতে চাও, ছটায় খাই। 1 মিনিট সংখ্যা বলো, বাকি এটাতে একটু নমস্কার।
আজকে না আসছে না, এটাই বলবো, একদম সংক্ষেপে বলবো, একদম শ্রমিক ন্যাশনাল প্রেসিডেন্টকে ছেড়ে এসছেন না। আমাদের যে দলের সঙ্গে যুক্ত হলাম, আরেকটি দলে ছিলাম, যে দুর্নীতির সঙ্গে যেভাবে সমঝোতা করে একটি দল চলছে তার সঙ্গে মানাতে পারলাম না। পরেশ অধিকারীর সঙ্গে বলুন আপনার একদম সেই বলছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তারা যখন এই দলের সঙ্গে সম্পৃক্ত হয় তখন সেখানটাতে আর কোনো রাজনীতি থাকে না, মানুষের কাছে জবাবদিহি দেওয়ার মতো কোনো জায়গা থাকে না। তাই আজকে আমি শুভেন্দুদা এবং শ্রমিকদার হাত ধরে, এবং লকেটটি আছেন তাদের হাত ধরে আজকে এই দলে যুক্ত হলাম। আমি শ্রমিকদাকে বললাম যে আপনার পড়াশোনা আমি যখন বিধায়ক ছিলাম তখন দেখেছি, আপনার কাছে এসে আরো অনেক কিছু জেনে যাব, ছাত্র হিসাবে থাকবো। আর শুভেন্দুদার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক, দীর্ঘদিনের সেই নন্দীগ্রাম আন্দোলন থেকেই দাদার সঙ্গে আমার সম্পর্ক। আজকে দাদার আশীর্বাদ চেয়েছি, তাই দাদাকে সামনে রেখেই আজকে এই দলে সম্পৃক্ত হলাম। আগামী দিন আমি আশা করব এই পরিবারে, পৃথিবীর সবচেয়ে বড় পরিবার ভারতীয় জনতা পার্টি, সেই পরিবারে সম্পৃক্ত হতে পেরে আমি নিজে গর্ববোধ করছি যে না, আমি আজকে একটি মূল্যবান সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। ধন্যবাদ সবাইকে। শেষ। আমি শ্রমিকদা প্রশ্ন নেবেন, তার আগে বলি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি কিছুদিনের মধ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন, তিনি সম্ভবত উত্তরবঙ্গে আছেন। আমি শ্রমিকদা এবং পশ্চিমবঙ্গ বিজেপি পরিবার ওনাকে আজকে এই উপহারটা দিলাম উত্তরবঙ্গে। শ্রমিকদা বলুন। সব দলকে বলছি একটা রাজনৈতিক দলের শাসনের বিরুদ্ধে আন্দোলনে নামুন, কে বাম কে ডান সেটা বলে যান, আমার পক্ষে থাকতে হবে না, এই ব্যবস্থার বিরুদ্ধে লড়াইতে নামুন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা হচ্ছে মমতা বনাম জনতা। তৃণমূল কংগ্রেসের লড়াই মামাটি মানুষের বিরুদ্ধে, আর মানুষের লড়াই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী দেবতাদের দরজায় দরজায় ঘুরেছেন, কিন্তু গণদেবতার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। তৃণমূল চলে গেছে, এখানে যে সরকার রয়েছে সেটা জীবন্ত জীবাশ্ম। আর শেষ কয়েকটা দিন কিছু তীর্যক বাক্যবান, কিছু অসাধু আক্রমণ বিজেপির উপরে চলবে। সাংবিধানিক ব্যবস্থা, সাংবিধানিক পরিকাঠামো, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, সাংবিধানিক সংস্থা, এমনকি দেশের রাষ্ট্রপতির উপরও আক্রমণ চলবে। যতক্ষণ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে তা থাকবে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এই অভিশাপ থেকে মুক্তি পেতে চায় এবং তারা পাবে। মুখে না বললেও কি সমর্থন চাই না, কিন্তু বামেদের বা বাকি দলগুলি সমর্থন চাইছেন? তৃণমূল কংগ্রেসের কোন বক্তব্যের কোন প্রতিষ্ঠা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষের কাছে নেই। তৃণমূল গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। তৃণমূল মানুষের বিশ্বাসের সঙ্গে প্রতারণা করেছে, তৃণমূল মেধাকে প্রতারিত করেছে, তৃণমূল জমির পাট্টা গরিব কৃষকদের থেকে কেড়েছে, তৃণমূলের কারণে আলু চাষি আত্মহত্যা করছে। এই সরকারটা কৃষক বিরোধী সরকার, শ্রমিক বিরোধী সরকার, এই সরকার শিল্প বিরোধী সরকার, এই সরকার শিক্ষা বিরোধী সরকার। তো মানুষ জীবনের সর্বক্ষেত্রে যে রাজনৈতিক দলটা দুর্নীতির সঙ্গে সমার্থক হয়ে গেছে, আমার মনে হয় না তাদের আর পশ্চিমবঙ্গে ক্ষমতায় রাখার প্রয়োজন আছে বলে কোনো মানুষ মনে করছেন।